সো গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। আমি জানি না এখন কটা বাজে, কারণ আমরা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে সবাই বুঝতে পারছে আমরা এখন নতুন কোনো দেশে আছি। ইয়েস, আমরা এখন আছি ভুটানে। তো আজকে সকাল থেকে এক ফোঁটাও কিছু আমরা করতে পারিনি, হ্যাঁ, কোনো ব্লগ করতে পারিনি। তো ভুটানে এসে ইমিগ্রেশন করে গাড়িতে সব লাগেজ যখন টাই হচ্ছে, তখন আমি ভাবলাম যে আমি একবার ব্লগটা শুরু করি। যাই হোক, আমাদের পুরো গ্রুপ আছে এখানে, সবাই আছে, আমি সবার সঙ্গে আবার দেখাবো। আমাদের গাইড আছেন, আমাদের ড্রাইভার আছেন। তো যাই হোক, আমি একবার কথা বলিনি গাইডের সাথে, তারপরে। সো ভুটানে এসে আমরা অ্যাকচুয়ালি এসছি হচ্ছে ফ্লাইটে বাগডোগরাতে, এবং বাগডোগরা থেকে তারপর বাই কার আমরা এসছি জয়গাঁওতে, এবং জয়গাঁওতে সব ইমিগ্রেশন কমপ্লিট করে একদম ফাইনালি আমি ব্লগটা স্টার্ট করছি। তো যাই হোক, আমি ফুনসিলিংয়ের একটা ভিউ দেখাচ্ছি, এভরিওয়ান উইল বি হ্যাপি টু সি দ্যাট। তো এই হচ্ছে ইমিগ্রেশনের পর, এন্ট্রির পর ফুনসিলিংয়ের ভিউ। আই মিন, সবাই সব রাস্তাঘাট দেখে বুঝতেই পারছে। মা, কেমন লাগছে নতুন দেশ, প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ? ভালো লাগছে, জোরে বলো না। খুব ভালো লাগছে। এইসব জিনিস কি আর খারাপ লাগে? হ্যাঁ, আর এইদিকে অনুরাগ বসে বসে পালস খাচ্ছে। ওর একটা গুড নিউজ আছে, আমি পরে শেয়ার করব ওভার দ্য ব্লগ। দিদি কেমন লাগছে? দিদিরও তো ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ মনে হয়। সবারই ইন্টারন্যাশনাল ট্রিপ পাস। আমার সেকেন্ড। আর তো ঢুকলাম, এখন কি করে বলবো? আরে ঢুকে কেমন লাগছে? ঢুকে জায়গাটা কেমন লাগছে? ইন্ডিয়া থেকে পুরোই আলাদা। হ্যাঁ, পুরো বেটার, কিন্তু মানে অদ্ভুত ভাবে এখানে জানি না কে পানের পিক ফেলে দিয়েছে, যেটা ইন্ডিয়ার সঙ্গে সমান। আর এই আমার ছোটু, যে পালিয়ে গেল, যে আমায় বলতে দিল না। যাই হোক, ছোট মামা, বড় মামা, কেমন লাগছে প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ? সুপার সুপার। পেটে ডন দিচ্ছে ওর। তোমার খিদে পেয়ে গেছে? পেটে ধর দিচ্ছে। তো জয়গাঁও থেকে প্রায় কত, 60 কিলোমিটার, 60 কিলোমিটার পেরিয়ে আমরা চলে এসেছি এখন গেদু বলে একটা জায়গায়। একটা রিসর্ট বা লজ আছে, এখানে আমরা খেতে এসেছি। অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চ তো হলো না, তো লাঞ্চ প্লাস ব্রাঞ্চ সব কিছু একসাথে হচ্ছে। তো এখানে এসে চাউমিন নিলাম, আর কিছু ভালো লাগছে না। আর এখানে যদি চারিদিকে দেখাই, পুরো মেঘ। আমার মুখের অবস্থাটা জাস্ট ইগনোর করো। পুরো মেঘ, পুরো মেঘ, মানে এমন একটা সময় এসছে যে শুধুমাত্র মনে হচ্ছে মেঘের ভেতর দিয়ে ঘোরাফেরা করছি। মানে একটা সময় তো এখন এখানে দেখা যাচ্ছে ধোঁয়ার মতো মেঘ চলে যাচ্ছে। যাই হোক, আমাদের আজকে থিম্পু পৌঁছাতে প্রায় 9টা কি 9:30 বা 10টাও বেজে যেতে পারে। এখানে তাড়াতাড়ি করে আজকে করি, লাঞ্চ বলি, ব্রাঞ্চ বলি, যাই বলি, তারপরে স্টার্ট করি। যত তাড়াতাড়ি স্টার্ট করবো তত তাড়াতাড়ি পৌঁছাবো। আর ব্যাপারটা হচ্ছে যে আজকে প্রচন্ড টায়ার্ড, সকাল থেকে উঠেছি না, তো প্রচন্ড টায়ার্ড, তো বেশিক্ষণ দেখাচ্ছি না। তো আমি একবার ভিউটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে। তো এখান থেকে পুরো দেখা যাচ্ছে এরকম ভাবে। কি হলো? যেও না, যেও না। ভেরি গুড মর্নিং, গুড মর্নিং ফর থিম্পু। আজকে হচ্ছে 3rd of April। আমি যেটা কালকে বলেছিলাম, কালকে আসার পর আমার আর সত্যি কোনো শক্তি ছিল না যে কালকে আমি আবার রেস্ট অফ দ্য ভিডিও করবো, রাস্তায় কোনো ভিডিও করব। যাই হোক, এখন সকাল বাজে 9:30, আমরা সব স্নান টান করে রেডি হয়ে গেছি। নেক্সট হাফ অ্যান আওয়ারের ভেতর আমরা বেরোবো। আমরা এখানে উঠেছি হচ্ছে ওড়ো ভিলে বলে একটা হোটেল আছে, ওড়োভিলে হোটেলে। বলতে গেলে হোটেলটা সত্যি খুব সুন্দর। স্পেশালি যেটা তিন্নি আর মা যে রুমটা পেয়েছে সেটা আরো সুন্দর, বিকজ বিশাল বড় একটা ব্যালকনি আছে। ব্যালকনি থেকে ভিউটা হচ্ছে এরকম। তো সকাল সকাল এখানে পুরো হিমালয় কি না, যাই হোক, বরফের পাহাড় দেখা গেছিল। তো এখন আছে ঠান্ডা, মোটামুটি আছে, বাট এমন কিছু লাগছে না, মানে রোদ যেহেতু উঠে গেছে। আমি জানি না মেঘ হলে কিরকম হবে, আমি একবার ভিউটা দেখাবো ব্যাক ক্যামেরায়। আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আজকে আমরা এখানে থিম্পুর লোকাল সাইট সিন করবো। এখান থেকে বুদ্ধা মন্দির, হিন্দু টেম্পল, আর কি কি জায়গা বললো, হ্যাঁ, সিম্পলি ভুটান, যেটা আমার অনেক দিনের ইচ্ছা, সিম্পলি ভুটান। তো এইটা হচ্ছে ব্যালকনি, মানে ব্যালকনিটা হচ্ছে এত বড়। তো এখান থেকে যদি আমি শুরু করি, এই হোটেলের এখান থেকে পুরো থিম্পুর ভ্যালি ভিউ দেখা যাচ্ছে। আমাদের হোটেলটা একটু উপরে,
হাওয়া আসছে বলে মনে হয় একটু আওয়াজটাও অসুবিধা হবে। যাই হোক, আমাদের হোটেলটা একটু উপরে, সেই কারণে এখান থেকে পুরো ভ্যালি ভিউ দেখা যাচ্ছে। আর ওই দিকে আমি যদি জুম করি, ওই দিকে সকালবেলা পাহাড়গুলো ক্লিয়ার ছিল। এখন মেঘ আছে বলে অতটা দেখা যাচ্ছে না, বাট ক্লিয়ার ছিল। এইখানে হচ্ছে থিম্পুর সব হোটেল, বাড়ি, জানি না কি আছে। ওইখানে একটা কিছু একটা হচ্ছে প্রেয়ার, সকাল থেকে চলছে প্রেয়ারটা। ওইখানে একটা খেলার মাঠ আছে যেখানে সবাই খেলছে। এবং আমি যদি এই দিকে আসি, এইটা হচ্ছে থিম্পুছু। থিম্পুছু মানে হচ্ছে থিম্পু নদী, এইটা থিম্পু নদী। আর ওইদিকে আবার কিছু খেলার মাঠ টাট আছে। মোরলেস হোটেলটা সুন্দর, ভিউ সুন্দর। থিম্পুর কথা তো মানে ভুটানের কথা তো আর কিছু বলারই নেই, ভুটানের কথাও সুন্দর। যাই হোক, আমাদের 10টার সময় গাইড আসবে, আমরা 10টার সময় বেরোবো। এবং ফার্স্ট মনে হয় যেখানে ঘুরতে যাবো হয় বুদ্ধা পয়েন্ট অথবা হিন্দু টেম্পল, এবং তারপরে আমরা যাবো সিমলিগোটা। তো এসে গেছি আজকে আমরা আমাদের ফার্স্ট পয়েন্ট, বুদ্ধা পয়েন্ট। আমি ভিউটা হয়তো সবাই দেখেছে এর আগে, বাট আমি একবার ক্যামেরাতে, ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। একবার এখান থেকে সবাই দেখি। এই হচ্ছে বুদ্ধা স্ট্যাচু। তো এই হচ্ছে এখানকার বুদ্ধা স্ট্যাচু। আমি জানি প্রচন্ড হাওয়া আছে তাই কিছু বোঝা যাচ্ছে না। যতই জোরে বলি, এখানে এত হাওয়া আছে যে কিছু বোঝা যাচ্ছে না। তো আমি আমাদের গাইডের কাছ থেকে শুনে নেবো এর হিস্ট্রি, কেন কি তৈরি হয়েছিল তার ব্যাপারে। সো আমরা বুদ্ধা পয়েন্টের ভেতরে ঢুকে এলাম। ভেতরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউড না, সেই জন্য কিছু দেখাতে পারলাম না। বাট সুন্দর, খুব আলাদাই রকমের জায়গাটা, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুদ্ধা আমি দেখাবো ব্যাক ক্যামেরা। আমি অল্পখানি দেখিয়েছি, বাট ব্যাক ক্যামেরা আবার দেখাবো। খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গা। অ্যান্ড আমি আমার গাইডকে একবার জিজ্ঞেস করব, মানে বলতে বলবো যে এটার হিস্ট্রি সম্পর্কে কি আছে। তো ইনি আমার গাইড সিম্পল। সো আমি সিম্পলকে জিজ্ঞেস করবো যে এখানকার হিস্ট্রি কি আছে। সিম্পল, ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ দিস প্লেস? Well, long before it was three statues are made, they will be blessed and they'll bring harmony and prosper life. So it was initiated that the Buddha point was actually constructed. So to construct it, it almost cost like $100 million to construct it. It was made in China, and it's 169 meters height. And inside the temple, the main center figure, the first temple is the Gorimbuche, which is 8 manifestations and which is 2 concerts. And on the second temple, we can see the main center figure is the 5 wisdom Buddhas. And also we can see the 1,25,000 statues of Guru Lord Buddha, which is 10 to 12 inches. So, Yeah. thank you. সো তোমরা সবাই শুনেই নিলে ভেতরের ইয়েটা কি। সত্যি মানে খুব সুন্দর দেখতে জায়গাটা। আমরা এখানে দাঁড়াবো, কিছুক্ষণ পিকচার ক্লিক করব, তারপরে আমরা এখান থেকে নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব। তো এটা হচ্ছে বুদ্ধা পয়েন্ট থেকে পুরো থিম্পুর ভিউ। অপূর্ব সুন্দর লাগে দেখতে। আর এখান থেকে আমি আরেকবার বুদ্ধার ভিউটা দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে ভিউ। তা এখানে আছে 3000টা সিঁড়ি, এবং মার খুব ইচ্ছাই 3000টা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নামবে নিচ অব্দি। বড় মামা আর ছোট মামা চান্স নেয়নি, তারা ওখানে বসেছিল। তো মা বললো না, আমরা এখান থেকে দেখবো, এখান থেকে নামবো, এখান থেকে 3000টা সিঁড়ি। আমরা নিচের পয়েন্টটায় গিয়ে সেলফি টেলফি তুলি, দেখি এরা সব সেলফি তুলতে ব্যস্ত। অ্যাকচুয়ালি ভুটান এমন একটা জায়গা যে প্রত্যেকটা কোণা হচ্ছে এক একটা মানে ভিউ পয়েন্ট, প্রত্যেকটা কোণায় ফটো তোলা যায়। যাই হোক, নাবি মাকে নিয়ে ধীরে ধীরে। মা ভয় লাগছে না তো সিঁড়ি দিয়ে হাঁট? তুমি কি গুনছো কটা সিঁড়ি? এ বাবা, মা আবার গুনছে 3000টা সিঁড়ি কিনা। হাঁটতে হাঁটতে আমরা হাফ অফ দ্য পয়েন্টে এলাম। মা এখন গুলো 130টা না 129টা স্টেয়ার্স মা করে এলো। এখন আরো বাকি 3000টা, আই থিঙ্ক ভুল বলেছে, এটা 300টা সিঁড়ি হবে। 3000 কিছু ভুল বলে ফেলেছে হয়তো। না, এরপরে মেন রোড না, তো আরো দুখানা এরকম স্টেপস আছে, বড় স্টেপস, তারপরে ওইদিকে হচ্ছে মেন রোড। তো আমরা এখানে একটা ফটো তুলে নিই, তারপরে আবার যাই।
তো এসে গেলাম আমরা আমাদের নেক্সট পয়েন্ট, যেটা হচ্ছে হিন্দু টেম্পল অথবা দুর্গা টেম্পল। এখানে স্ট্রাকচার ওয়াইজ হয়তো দেখতে হলে এটাকে হিন্দু টেম্পল তো লাগছে না, বুদ্ধিস্ট কালচার এখানে সব দেখা আছে। বাট ঠিকই আছে, ভালোই লাগছে দেখতে। আমি এখানে কিছু ফটো তুলবো। আমি দেখাতে দেখাতে আগেরবার বন্ধ করে দিয়েছিলাম। এখানে নবগ্রহ মন্দির আছে, পুরো নবগ্রহ মন্দির। আর এনার ভেতরে হচ্ছে আমাদের মা আদিশক্তি জগদম্বার মূর্তি আছে, এবং মা দুর্গার পুরো সপরিবারে আমাদের যে বাঙালি ট্রেডিশনে আছে বাঙালি দুর্গা, সেটাও আছে। আর এখানে আছে মহাদেবের মাথার উপর জল পড়ছে। আর ওই দূরে আছে আমাদের একটু একটু মেঘের পাহাড় দেখা যাচ্ছে। Their dynastic name, and you can even see date below the names. So those dates are their ruling period time, okay, not their age. And all of them are from one family. It's like father, son. Basically, the eldest son gets the throne here. So he is the first king, His Majesty Ugin Hongchu. So before him, there were no king in our country. There were like many different regional leaders. But after he became the king, he made our country one nation, one people. And you see our second king there. So during his time, Bhutan was under self-proclaimed isolation. Bhutan was not linked up with other countries during his time. And you can see our third king, also known as father of modern Bhutan, since he brought up many new developments in our country. And like from his time only, Bhutan started opening up with other countries. As you can see picture over there, along with India's first Prime Minister and his daughter Indira Gandhi. So it was taken in 1958 when they came to Bhutan for the first time. And I'm going to show you how we used to build houses in older days. Okay, they're going to. Okay, so let's watch the performance first, and then I'll explain it after. You can take videos if you want and explain it after the demonstration. Shop, 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 shop. Om I love this game. Shalom shalom kahelo mashadile elatuko sharapale mashachi machinale elamishabu। এখানে যে আমরা পারফরমেন্সটা দেখলাম, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে ভুটানের যে আগেকার দিনে ট্রেডিশনাল ওয়েতে বাড়ি তৈরি করা হতো, তার জন্য এটা করা হতো, মাটির বাড়ি তৈরি করা হতো, সেই জন্য করা হতো। এবং নেক্সট আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, এটা হচ্ছে So over এখানকার। here you can see this is how people used to build houses in old. Sorry. So you can see this is our fertility garden, and I like to say sorry and please don't feel offended when I talk about this. So you see the person over here in the poster. He is the great Buddhist master. His name is Drukpa Khimle. We even have his temple there at Punakha, known as Chimilakham, the fertility temple. So if a couple is not having a child, so all this masks are used during our annual religious festival called Sechu. So during that time, highly qualified monks, they wear the mask and then they perform a mask dance here. So whenever they perform this kind of dance, we believe that they will chase away the evil forces of our country, and we also believe that they'll bring peace and good luck. And you see the blue mask here. So this blue mask, we call it as victorious mask, and you see
There are 5 skulls on its forehead, like this. So all of you may take turn. You can try playing those. Take some. Okay, so welcome to our traditional kitchen. Yeah, so welcome to our traditional kitchen. You see, this is how Vietnamese kitchens used to look like in olden days. So have you all ever tried butter tea before? Butter tea, we call it suja. It's our traditional tea. So later on, we will be going to the restaurant. So they will be serving you butter tea there. So this is the butter tea churner. So in order to make this tea, we need some butter, tea leaf, salt, and warm water. So after adding all this here together, we just have to turn it like this. So we'll have to turn it for 5 to 10 minutes. After that, we have to boil it. Then the butter tea gets ready. And you see the very similar thing here. This is for buttermilk. You must be knowing about buttermilk. And you can see here, this is the herbal tea leaf which we use it in butter tea. Okay, they don't use the normal ones. Instead of those, they use this kind of herbal tea leaves. And you can see there are lots of containers here. So most of those all made out of bamboos, canes, woods and all. So the people who lives in highland nomads, they use it for storing butter, cheese and all like this. This is how they store it. And this is our traditional plate. We call it dappa. So those plates here are usually been served to the couples or to head of our family like father and mother. Since we believe that both of them are together like this, the one just like match made in heaven. So most of the time we serve those to the couples only. And you see the boxes here. This is how people used to store grains in olden days. You see those are corn and those are wheat. And this is the noodle making equipment here. You can see there are holes inside there. So we in Bataan we usually make buckwheat noodles. They simply make a buckwheat dough, put the dough inside and then keep on pressing it down with the help of this. Press it down like this. Then the noodles comes down. If you're interested, you may come this side, you can try turning silly things. If you're couples, you can hold the plate, take some pictures together and then we'll proceed. Okay, you may go that side for the সো সিম্পলি ভুটানে তো এখন আমরা ঢুকেছি, আমরা এখন একটা জায়গায় বসেছি যেখানে আমাদের বাটার টি আর কত কিছু দিচ্ছে। এখানে একটা রাইস দিয়েছে, বাটার টি এখানে দিচ্ছে। তো এখানে দেওয়া হচ্ছে বাটার টি আর তার সঙ্গে রাইস, সুইট রাইস, আর এখানে আছে হচ্ছে চাল ভাজা, যেটা অনুরাগ খেয়ে পুরো শেষ করে দিল। অনুরাগ খেয়ে পুরো শেষ করে দিয়েছে। আর এখানে একটা ডান্স হবে এখন, ডান্স পারফরমেন্সটা। না, ছোট নাচবে বলেছিল। খাচ্ছিস না তো, একটু ভিডিও করে দেবেন। He is the fast food artist of Bataan. You see, his hands are disabled, so he does everything with the help of his feet only. So when he was at his younger age, our queen mother, she found him, brought him here in the capital, and then enrolled him into 13 arts and craft school. So he knows how to carve and paint all the 8 auspicious symbols over here. You can see here. The auspicious symbols, and then the 4 harmonious friend here. And you see all those carvings and paintings present over here are part of those only, and it's all done by himself with the help of his pet. So he sells those and then makes his living through those. So if you like his work, you can purchase. If not, you can also make an donation for him. But it's not mandatory, okay? It depends on you. If you want some pictures of him, you can take pictures as well. If you want to see his work, you can step in and check it out. সো আমরা এখন একটু ওই বাটার টি ইয়ে সবকিছু খেয়ে রেস্ট করছি। এখানে উইশ যে পয়েন্টটা আছে সেখানে আমরা উইশ করলাম। যাই হোক, আমার দুটো উইশ পূরণ হবে, যেখানে কোনো উইশও করিনি।
দিদির নাকি 3টে পূরণ হবে আর মা ওরও 2টো এরকম কিছু একটা আছে, আর কেউ পারেনি। এবার আমরা আর্চারি করবো, তো তার জন্য ওয়েট করছি। তো আমাদের বললো এখানটা আরামে একটু রেস্ট করতে, তারপর আমরা যাবো। সত্যি বলতে প্রচন্ড গরম আছে, প্রচন্ড গরম আছে থিম্পুতে, মানে এক্সপেক্টেড না থিম্পুতে এত গরম থাকবে। যাই হোক, আর্চারি করি, যদি মারতে পারি তাহলে নাকি ওরা আমার জন্য নাচবে, আর যদি না মারতে পারি আমি ওদের জন্য নাচবো, তো সেটা দেখানো হবে। সিম্পলি ভুটান দেখার পর আমরা চলে এসেছিলাম হোটেলে। অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ করে তারপরে এসেছিলাম হোটেলে। তো হোটেলে চলে এসে মোটামুটি কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন 4:30 সময় আমরা বেরোবো হচ্ছে পুনাখা জং দেখতে। জানি না কেন মানে থিম্পুতে আনএক্সপেক্টেড এতটা গরম পড়েছে। যাই হোক, সবকিছু মেনটেন করেই চলতে হবে। এখান থেকে পুরো ভিউটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমার এত ভালো লাগছে এখান থেকে ভিউটা দেখতে, আর মানে মাদের ঘর থেকে আরো বেটার লাগছে ভিউটা। এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, পুরো ভ্যালি, থিম্পু ভ্যালির ভিউটা দেখা যাচ্ছে। আমি সকালবেলা দেখিয়েছিলাম মাদের রুম থেকে মনে হয়। আর এখানে যে দুর্গা মন্দিরটা আজকে গেছিলাম না, ওই উপরে, ওই আমি জুম করা যাবে, ইয়েস, ওইটা হচ্ছে দুর্গা মন্দিরটা যেখানে গেছিলাম। তো আমরা এসছি হচ্ছে এখন থিম্পু ভিউ পয়েন্টে, থিম্পু জং ভিউ পয়েন্টে। অ্যাকচুয়ালি আমার পিছনে মনে হয় দেখা যাচ্ছে অনুরাগের মাথাটাকে সরালে, ওইদিকে হচ্ছে থিম্পু জং, অনুরাগকে ইগনোর করা যায়। আর আমার ওই পাশে এখান থেকে দেখা যাচ্ছে না, আমি উল্টো করেই দেখাবো। তো হ্যাঁ, এই পাশে আছে, এটা হচ্ছে লাল লাল, ওটা হচ্ছে এখানকার সুপ্রিম কোর্ট। তো আমি একবার ভালো করে দেখাচ্ছি। সো এটা হচ্ছে থিম্পু জং ভিউ পয়েন্ট, এটা হচ্ছে থিম্পু জং ভিউ পয়েন্ট। আর ওই পিছনে হচ্ছে ন্যাশনাল কাউন্সিল বা ওরা যেটাকে বলে পার্লামেন্ট। আর এই পুরো ভ্যালি ঘুরে ওই দূরে হচ্ছে গিয়ে থিম্পুর মানে সরি ভুটানের পার্লামেন্ট বললো না, সরি, ওটা হচ্ছে সুপ্রিম কোর্ট, এখানকার সুপ্রিম কোর্ট। কোর্টও দেখতে কত সুন্দর, এদিকে জং দেখতে সুন্দর, পার্লামেন্ট দেখতে সুন্দর, পুরো ভ্যালির ভিউ ভালো আসছে। থিম্পু জং ছেড়ে আমরা এসছি এখন হচ্ছে মোমো খেতে। এটা জায়গা মোমো কর্নার বলে একটা জায়গা আছে মোমো খেতে। আমাদের অ্যাকচুয়ালি গাইড এত ভালো, ও না এখানে যত লোকাল জায়গা আছে সেখানে গিয়ে আমাদের খাওয়া হচ্ছে, মানে আমরা লাঞ্চও করলাম লোকাল জায়গায়, ইভেন আমরা মোমো খেতে আসছি লোকাল জায়গায়। কিছু বলছে একটা। আমি মনে হয় সবাইকে রাতের থিম্পু শহরের ভিউটা দেখাইনি,
তো এইটা হচ্ছে রাত্রের থিম্পু শহরের ভিউ, পুরো একদম এদিকটা ভ্যালি, যেটা সকালে দেখেছিলাম ভ্যালি। ও ওইখানটা দেখতে পাচ্ছি হচ্ছে প্লেগ্রাউন্ডটা, এই পাশে আর একটা প্লেগ্রাউন্ড আছে। না, অপূর্ব সুন্দর লাগছে রাত্রিবেলা, সকালের থেকে আরো বেশি সুন্দর লাগছে। সকালবেলা আলাদা ভিউ, রাত্রিবেলা আলাদা ভিউ। সো আমরা ঘুরে টুরে তো চলে এসেছি, যাই হোক ওখানে যেখানে দেখালাম যে লোকাল একটা জায়গায় যেখানে আমরা খেতে গেছিলাম মোমো, তো মোমো তো পেলাম না। তো মোমো পেলাম না বলতে ওখানে চিকেন মোমো ছিল না, বিফ মোমো পর্ক মোমো ছিল, যেগুলো আমরা খাই না। তো সেই কারণে আমরা চলে এলাম হোটেলে। হোটেলে এসেই এবার একটু পরেই ডিনার করে নেবো, বাজে এখন 7টা 8টার নাগাদ যাবো আমরা ডিনারটা সেরে নেবো। আর এদিকটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে। আমরা 8টা নাগাদ ডিনারটা সেরে নেবো এবং ডিনার টিনার করে তারপরে শুয়ে পড়বো। আচ্ছা হ্যাঁ, কালকের আইটিনারি যেটা আছে, কালকে আমরা সকাল সকাল বেরোবো 9টার সময়, এবং আমরা যাবো কালকে হচ্ছে পুনাখা, ডোচুলা পাস, তারপরে ব্যাক টু হোটেল, এবং পরের দিন চেক আউট করে যাবো এখান থেকে। আমার না এই ভিউটা খুব ভালো লাগছে। যাই হোক, আমি ভিউটা দেখি। যাই হোক, আজকের জন্য আমি এখানেই ব্লগটা শেষ করছি। ডিনার আর দেখাচ্ছি না কি আছে, ব্লগটা শেষ করে দিচ্ছি এখানেই। তার আগে ভাবছি একবার সবার সঙ্গে কথা বলে নিই কেমন কি ঘুরে সবার লাগছে।